আসসালামু আলাইকুম। এনটিভি অনলাইনের বিশেষ সাক্ষাৎকারে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মেডিকেল করেসপন্ডেন্ট খান আহমেদ ইফতেখার। আমরা বিশেষ করে করোনা পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি যে মানুষের মাঝে বিষণ্ণতা বা ডিপ্রেশন যে রোগটা বহুল প্রচলিত হয়ে গেছে, সেই রোগটা অনেক ব্যাপকতা ধারণ করেছে। এই রোগ সম্পর্কে আমরা আজকে জানার জন্য উপস্থিত হয়েছি ডেল্টা মেডিকেল কলেজ হসপিটালের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর রায়হান সিদ্দিক স্যারের সাথে। আমরা আজকে স্যারের সাথে কথা বলবো এবং জানবো যে ডিপ্রেশন বা বিষণ্ণতা রোগটি কি, এই রোগের লক্ষণ কি, এই রোগের চিকিৎসা কিভাবে হয়, এই সকল সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমাদেরকে একটু বিষণ্ণতা রোগ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন স্যার। জি, অবশ্যই। বিষণ্ণতা একটা আ শুধু মন খারাপ না বা শুধু খারাপ লাগা, হতাশাবোধ এটা না। বিষণ্ণতা একটি মারাত্মক মানসিক রোগই। হ্যাঁ? বিষণ্ণতা রোগ মানুষের চিন্তা, ভাবনা, আচার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আচরণ, কাজকর্ম এগুলোকে প্রচণ্ডভাবে ব্যাহত করে। হ্যাঁ? এবং এই রোগটি শুধু কয়েক সপ্তাহ না, অনেক সময়ই কয়েক মাস ব্যাপীও থাকতে পারে। সুতরাং এটি একটি মারাত্মক মানসিক রোগ। স্যার এই রোগের ব্যাপকতা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন স্যার। আ বিষণ্ণতা রোগটি আসলে বেশ ব্যাপক। হ্যাঁ? আমাদের দেশের কথা যদি বলি, তাহলে আমাদের দেশে প্রায় শতকরা ৬.৭ ভাগ মানুষ, মানে প্রায় ১০০ জন মানুষের প্রতি মধ্যে আ ৭ জন মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে বিষণ্ণতা রোগে ভুগে থাকে। এটা সাধারণত ১৫ থেকে ৩০ বছর বয়সে এটার ব্যাপকতা বেশি লক্ষ্য করা গেলেও যেকোনো বয়সে যেমন আ শৈশবে, বার্ধক্যে যেকোনো বয়সে এই রোগটি হতে পারে। স্যার সাধারণত পেশেন্টরা কি লক্ষণ বা কি সিম্পটমস নিয়ে স্যার আপনার কাছে উপস্থিত হয়? বিষণ্ণতা রোগের অনেকগুলো লক্ষণ। শুরুতে যে লক্ষণগুলো দেখা যায় যে রোগীর মন খারাপ লাগে, ভালো লাগে না, অশান্তি লাগে। কোনো কিছুতে মন বসে না, হ্যাঁ? কোনো কিছু করতে ইচ্ছা করে না, কোনো কাজে মন বসে না। তার যে স্বাভাবিক কাজকর্ম, দৈনন্দিন কাজ, একজন ছাত্র হলে তার পড়াশোনা, চাকরিজীবী যদি হয় তাহলে তার হচ্ছে আ সে চাকরিটা করা, ব্যবসায়ী হলে ব্যবসায়ী কাজ করা। এই কাজগুলোতে সে রুটিন ওয়ার্ক গুলো যেগুলো করতেন ওই কাজগুলো উনি ঠিকমতো করতে পারেন না বা করার আগ্রহটা উনার কমে যায়। এবং উনি যে আগের যে উনার আনন্দের কাজগুলো ছিল বা নরমাল যে কাজগুলো করে উনি আনন্দ পেতেন, এই কাজগুলোতে উনি আনন্দ পান না। তাই আমরা মোটা দাগে বলতে চাচ্ছি যে আ তার লো মুড, ল্যাক অফ প্লেজার অ্যান্ড ল্যাক অফ ইন্টারেস্ট ডেভেলপ করে এখানে মোটা দাগে। তারপরে আস্তে বিষণ্ণতা যখন বাড়তে থাকে তখন রোগীর আরো বেশ কিছু সিম্পটম দেখা দেয়। যেমন রোগী নিজেকে হতাশ ভাবতে শুরু করেন, আশাহত ভাবেন যে নিজেকে অনেক তুচ্ছ ভাবে আমাকে দিয়ে কিছু হবে না। আমার নিজের কিছু নাই, আমার ভবিষ্যৎ কিছু নাই, সবকিছু অন্ধকার। হ্যাঁ? তারপরে হচ্ছে এক পর্যায়ে রোগী নিজেকে গিল্টি ফিলিং এ ভোগেন আরকি। অপরাধবোধ ভুগতে থাকেন। হ্যাঁ? যে আমি খুবই নিচু, আমি খুবই ছোট এইরকম। এর সাথে বিষণ্ণতা রোগ যতই বাড়তে থাকে তার বিভিন্ন সিভিয়ারিটি অনুযায়ী সিম্পটম গুলা চেঞ্জ হয়। এক পর্যায়ে দেখা যায় রোগীর অ্যা তার বায়োলজিক্যাল যে জিনিসগুলো যেমন তার বেশ কিছু জিনিস তার খাওয়া-দাওয়া, ঘুম এগুলোতে পরিবর্তন আসতে থাকে আরকি, হ্যাঁ? অ্যা এইগুলো অ ব এগুলোতে কয়েকটা জিনিস আছে বিশেষ করে ৩ টে জিনিস। এগুলো বাড়তেও পারে, কমতেও পারে। যেমন একটা রোগীর খাওয়ার রুচি বেড়ে যেতে পারে, কমেও যেতে পারে। হ্যাঁ? যদিও অধিকাংশ ক্ষেত্রে কমে কিন্তু বেড়েও যেতে পারে। সো খাওয়ার রুচি যেহেতু বাড়ে কমে সুতরাং ওজনও বৃদ্ধি পেতে পারে বা কমে যেতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে ঘুম কম হলেও কখনো ঘুম বেশিও হতে পারে। আর বিষণ্ণতা যখন এগুলো ছাড়াও আ আ যখন বিষণ্ণতা তীব্রতর পর্যায়ে চলে যায়, আ তখন যেটা হয় তখন রোগী আরো খারাপ নিজেকে আঘাত করা, এমনকি আত্মহত্যার প্রবণতা দেখা দেওয়া, আত্মহত্যার চেষ্টা করা, এমনকি আত্মহত্যাও করে ফেলতে পারেন। তো এই উপসর্গগুলো দেখে আমরা বুঝতে পারি যে একজন বিষণ্ণতা রোগে ভুগতেছেন কিনা। স্যার এই রোগের কারণসমূহ সম্পর্কে আমরা কি ধারণা করতে পারি? আচ্ছা, বিষণ্ণতা রোগের কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে বিভিন্ন গবেষণা এবং আ আমাদের বিভিন্ন পড়াশোনা থেকে যেটা বা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা মোটা দাগে বলতে পারি, আ সেটাকে আমাদের জেনেটিক, হরমোনগত সমস্যা
জীবনের কোনো ঘটনা এবং আমাদের মস্তিষ্কের কিছু কেমিক্যাল বা রাসায়নিক যেগুলো আছে সেগুলোর আ আ তারতম্য বা হ্রাসবৃদ্ধি এসব কারণে বিষণ্ণতা রোগ সাধারণত হয়ে থাকে। জেনেটিক্যালি আমরা যদি কারো বংশে বিষণ্ণতা রোগ থেকে থাকে সেই আ বংশের যে কারো বিষণ্ণতা রোগ হওয়া অন্য ফ্যামিলির চেয়ে যাদের বংশে বিষণ্ণতা রোগ নাই তাদের চেয়ে বেশি সম্ভাবনা থাকে। হরমোনগত পরিবর্তনের কারণে যেমন মহিলাদের মাসিক চক্রের সময়, আ তারপরে হচ্ছে প্রেগন্যান্সি অবস্থায়, বয়স্কদের ক্ষেত্রে অথবা যেকোনো কারণে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে মানুষ বিষণ্ণতায় লক্ষণগুলোতে ভুগতে পারেন। আর আমাদের যে জীবনের প্রাত্যহিক কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, হ্যাঁ? মারাত্মক কোনো ঘটনা, কোনো লাইফ ইভেন্ট যদি ঘটে যেমন প্রিয়জনের মৃত্যু, আ বিচ্ছেদ, হ্যাঁ? অর্থনৈতিক কোনো বড় ধরনের লস যদি হয়ে যায় বা যেকোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকে অনেক সময় বিষণ্ণতা শুরু হতে পারে আরকি। অনেক সময় শারীরিক কঠিন কোনো রোগ দীর্ঘস্থায়ী ক্যান্সার, ডায়াবেটিস দীর্ঘস্থায়ী যে রোগগুলো এখান থেকে সেকেন্ডারিলি বিষণ্ণতা আসতে পারে। আর সবশেষে যেটা আমাদের ব্রেনের আমাদের মস্তিষ্কে কিছু কেমিক্যাল আছে, নিউরোট্রান্সমিটার আমরা যেগুলো বলি, সেগুলোর কিছু তারতম্যের কারণে বিষণ্ণতা হতে পারে বা ভারসাম্যহীনতার কারণে বিষণ্ণতা হতে পারে। স্যার বিষণ্ণতা রোগের কমপ্লিকেশন বা জটিলতা কি হতে পারে স্যার? আচ্ছা, বিষণ্ণতা রোগের জটিলতা অ অ অলরেডি আমরা যে সিম্পটম গুলো বলছি সেখানে কিছুটা আলোকপাত করা হইছে। তারপরও বিষণ্ণতা রোগের জটিলতার মধ্যে শুরুতেই যেটা হয় রোগী যেহেতু কাজে-কর্মে আগ্রহ থাকে না, আ তার হচ্ছে মনে আনন্দ ফুর্তি থাকে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। রু সো রোগী শুরুতেই নিজেকে আস্তে, আস্তে সব কাজ থেকে গুটিয়ে নেয়, পড়াশোনা থেকে গুটিয়ে নেয়, চাকরি থেকে গুটিয়ে নেয়, ব্যবসা থেকে গুটিয়ে নেয়। নিজেকে একটা ঘরে আবদ্ধ করে ফেলতে থাকে ধীরে, ধীরে। সবকিছু থেকে সে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। সো প্রধান একটা জটিলতা হতে পারে যে সে আ ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, সে কর্ম অক্ষম হয়ে যেতে থাকে আরকি ধীরে, ধীরে। এগুলো তার হয় তার হতাশা যেগুলো আমরা বলেছি বিষণ্ণতার মারাত্মক সমস্যা, আ হো হোপলেসনেস বা হতাশা, তীব্র হতাশা থেকে এগুলো ধীরে, ধীরে ডেভেলপ করে। আর আ পরবর্তীতে বিষণ্ণতা যখন আরো মারাত্মক পর্যায়ে চলে যায় অনেক সময় পেশেন্ট কোপিং স্ট্র্যাটেজি হিসেবে অনেক সময় ম্যাল অ্যাডাপটিভ কোপিং এর দিকে চলে যেতে পারে আরকি। যেমন হতে পারে সেটা ঔষধের অপব্যবহার, মাদকের অপব্যবহার এগুলোর দিকেও অনেক সময় চলে যায়। আর বিষণ্ণতা যখন তীব্রতর হয়ে যায় তখন মানুষ নিজেকে আঘাত করা সহ যেটা আমরা শুরুতে বলেছিলাম আত্মহত্যার দিকে চলে যেতে পারে। তো এগুলো বিষণ্ণতার জটিলতা। স্যার এই বিষণ্ণতার চিকিৎসা সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। হ্যাঁ, বিষণ্ণতা চিকিৎসা তো অবশ্যই আমাদের জানা জরুরি। বিষণ্ণতাকে আমরা মোটা দাগে কয়েকভাবে চিকিৎসা করে থাকি এবং চিকিৎসা করে বিষণ্ণতা রোগটা সম্পূর্ণই ভালো করা যায়। এটা হচ্ছে সুখের খবর। আ সেটা হচ্ছে বিষণ্ণতাকে আমরা ওষুধ দিয়ে যদি চিকিৎসা করি, তাহলে অ্যান্টি ডিপ্রেসেন্ট বিষণ্ণতা রোগে বহুল ব্যবহৃত একটা ওষুধ। অ্যান্টি ডিপ্রেসেন্ট বিষণ্ণতার লক্ষণগুলো কমানো এবং ধীরে, ধীরে বিষণ্ণতা রোগকে একবারে সারিয়ে তুলতে বেশ সহায়তা করে আরকি। বেশ কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে। SSRI, সহ বেশ কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট আমরা এখন নতুন আরো বেশ কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে সাইকোথেরাপি যেটাকে আপনারা কাউন্সেলিং বলেন। তো কাউন্সেলিং এর মাধ্যমে এই রোগটা সম্পর্কে জানা, রোগটার চিকিৎসা পদ্ধতি কেমন এগুলো জানা এবং পেশেন্টের যে নেগেটিভ থট থাকে তার নিজের সম্পর্কে বিষণ্ণতায় ৩ টা নেগেটিভ থট থাকে। নেগেটিভ থট অ্যাবাউট সেলফ, অ্যাবাউট সারাউন্ডিংস ওয়ার্ল্ড এবং অ্যাবাউট ফিউচার যে আমার নিজের কিছু নাই, আমাকে দিয়ে কিছু হবে না। আমার আশেপাশের সবকিছু ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ? এবং আমার ভবিষ্যৎ অন্ধকার। তো তাকে কাউন্সেলিং বিশেষ করে সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি তার যে কগনিশন চেঞ্জ হয়ে গেছে, এই তার চিন্তাধারাকে নেগেটিভ চিন্তাকে পরিবর্তন করে পজিটিভ কিভাবে করা যায় এজন্য আমরা সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সহ আরো বেশ কিছু কাউন্সেলিং টেকনিক আছে সেগুলো দিয়ে রোগীকে আমরা ওষুধের পাশাপাশি যদি কাউন্সেলিংও চলে বিষণ্ণতা রোগকে আরো ভালো করা যায়। এর পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন বিষণ্ণতা রোগ ভালো হওয়ার জন্য বেশ জরুরি আরকি। বিশেষ করে অ্যা বিষণ্ণতা রোগ থেকে ভালো হওয়ার পরে সারা জীবন ভালো থাকার জন্য এটা আরো বেশি জরুরি। যেমন পরিমিত ঘুম, আ আ পর্যাপ্ত ঘুম, সুষম খাবার গ্রহণ করা, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা এগুলো সহ আরো বেশ কিছু লাইফস্টাইল মডিফিকেশন যেগুলো
বিষণ্ণতা রোগীকে ভালো রাখার জন্য বেশ হেল্পফুল। সর্বশেষ কিছু, কিছু ক্ষেত্রে যেগুলো বিষণ্ণতা রোগ ওষুধে অনেক সময় কাজ করে না, আ সেটা বিষণ্ণতা সহ আমাদের মানসিক আরো অনেক রোগ আছে, যেমন ম্যানিয়া, রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া সহ রেজিস্ট্যান্ট ডিপ্রেশন, যেগুলোর ওষুধে কাজ করে না। এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় খুবই কদাচিৎ আমরা ইসিটি, ইলেক্ট্রোকনভালসিভ থেরাপি, শক থেরাপি, এটা অনেক সময় আমরা ইউজ করে থাকি আরকি অল্প কিছু রোগীর ক্ষেত্রে আরকি। স্যার, এই চিকিৎসা সময়ের জন্য সাধারণত রোগীরা কোথায় যাবে, কেন যাবে, কি কারণে যাবে স্যার যদি একটু জানাতেন? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে এখন যদিও আমাদের এই বিষণ্ণতা সম্পর্কে আগে অত বেশি আ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বা সচেতনতা ছিল না। তো উনারা এখন অনেক সচেতন। উনারা বিষণ্ণতা রোগ হলে আমাদের কাছে আসেন। তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় মনোরোগ বিশেষজ্ঞ বেশ এভেইলেবল এখন। আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল, এটা শ্যামলী, এ যেটা আগারগাঁ শ্যামলীতে, ঢাকাতে। এখানে সহ আমাদের পিজি হাসপাতাল সহ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে, সরকারি বেসরকারি প্রত্যেকটা মেডিকেল কলেজে এখন মনোরোগবিদ্যা বিভাগ আছে। সেখানে মনোরোগ বিশেষজ্ঞ আছেন। এই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, পিজি হাসপাতাল, আ সরকারি বেসরকারি মেডিকেল কলেজের যেকোনো মানসিক রোগ বিভাগে গিয়ে একজন মনোরোগ বিশেষজ্ঞকে যদি উনি পরামর্শ নেন, তাহলে চিকিৎসা পেতে পারেন। এছাড়াও আমরা বলব যে প্রাইভেট সেক্টরে সরকারি ছাড়া প্রায় বা বেসরকারি মেডিকেল কলেজ ছাড়াও প্রাইভেট অনেক হাসপাতালেও অনেক মনোরোগ বিশেষজ্ঞ এভেইলেবল আছেন আরকি। তো এইসব জায়গা থেকে যেকোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে উনি চিকিৎসা নিয়ে বিষণ্ণতা রোগটা নির্ণয় করে একটা বিজ্ঞানসম্মত সুচিকিৎসার মাধ্যমে উনি বিষণ্ণতা রোগ থেকে একবারে উঠে দাঁড়াতে পারেন এবং সারা জীবন সুস্থ জীবনযাপন করতে পারেন।